প্রতাপগড় নয়, বনগাঁ যেন তার হারানো অতীত ফিরে পায়, সেই হারানো মর্যাদা ফিরে পায়। যদিও মর্যাদা হানি হয়নি, তবে হ্যাঁ, সেই যে দাপট, সেই দাপট যেন ফিরে পায়। বনগাঁ যেন আবার তার আগের রূপে ফিরে আসে। জেলার পুজোগুলোতে সবসময় আমি রেকমেন্ড করবো যে ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাক বেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু এখন আছি প্রাণের শহর, প্রান্তীয় শহর বনগাঁতে। আর এই বনগাঁতে চলে এলাম দুর্গাপুজোর পরিক্রমা দেখাতে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও ঠিক দুর্গাপুজোর মোটামুটিভাবে 25 দিন আগে কিন্তু আমি এলাম। 25 থেকে বলতে পারো যে 27 দিন এরকম সময়ে কিন্তু আমি চলে এলাম বনগাঁতে। আর বনগাঁ এই যে সবথেকে বড় যে ওভারব্রিজটা রয়েছে, মানে শিয়ালদা সাইডে, সেই ওভারব্রিজটাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর ট্রেন কিন্তু ওদিকে এগিয়ে চলেছে শিয়ালদার দিকে। আর বলে রাখি, আমি কিন্তু এখন বেরোবো এখান দিয়ে, এবং বেরিয়ে যে এই পেছনের দিকটা, যেদিকে আমি বললাম যে শিয়ালদার দিকে যাচ্ছে ট্রেনগুলো, এই সাইড দিয়ে বেরিয়ে কিন্তু আমি যাব এখানে যে অটো স্ট্যান্ড রয়েছে সেই তার পাশ দিয়ে। আর বলে রাখি, এখানে একটা পুজো কিন্তু প্রত্যেক বছর হতো, তবে এবছর কিন্তু সেই পুজোর কাজকর্ম এখনও অবধি তো আমি তৈরি হতে দেখিনি। কারণ হচ্ছে এখানটায় দেখতে পাচ্ছ যে কনস্ট্রাকশনের কাজ চলছে এই মাঠটাতে। এই মাঠে কিন্তু এইখানটাতে পুজোটা হতো। তো যাই হোক, চলো দেখি আমি বেরোবো এবার। তো আমি আছি উত্তর 24 পরগনার বনগাঁতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই দুর্গাপুজোর ভিডিওটা শুরু করা যাক। দেখো, এটা হচ্ছে রেল বাজার। আমি কিন্তু এই দিক থেকে এসেছি, ঠিক আছে, ওই ওভারব্রিজ দিয়ে বেরিয়ে এই রেল বাজারের রাস্তাতে এসেছি। এবার এসে রেল বাজার ধরে কিন্তু এগিয়ে গেলে এইদিকে একটা পুজো পড়ে, আর সেটাতে আমি যাব না এখন। আমি যাব হচ্ছে বাঁ দিকটাতে, ঠিক আছে। তো একদম বেরিয়ে বনগাঁ স্টেশন থেকে বেরিয়ে কিন্তু বাঁ দিকে এখানে একটা পুজো রয়েছে, সেইটা দেখে তারপরে কিন্তু বাকি পুজোগুলো দেখাবো। দুপা হাঁটলেই কিন্তু এখানে যে শাহপাড়ার যে পুজোর প্যান্ডেলের যে লাইটিংটা, সেটা তোমরা পেয়ে যাবে। আর সামনেই হচ্ছে শাহপাড়ার যে পুজো। তো আমাদের প্রথম পুজো কিন্তু শাহপাড়া হতে চলেছে। সামনে যে লাইটিংটা দেখালাম, এই লাইটিং কিন্তু রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে গণেশ পুজোর লাইটিং। এই যে এখানে গণেশ পুজো হচ্ছে, সেই গণেশ পুজোর লাইটিং এটা। তবে হ্যাঁ, শাহপাড়া প্রফুল্লনগরের যে দুর্গাপুজোর লাইটিংও কিন্তু এই সেম রাস্তাতে সেমভাবেই বসে। প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র কিন্তু তাদের এবছর যে দুর্গাপুজো 78তম বর্ষে পড়েছে, এবং যে পুজো প্যান্ডেল সেটা দেখতে পাচ্ছ বাইরে থেকে কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর মোটামুটিভাবে এখন এখানে কেউ নেই, তবে হ্যাঁ, ক্লাবের মধ্যে লোকজন থাকলে আমি অবশ্যই জানাচ্ছি তোমাদেরকে যে থিমটা কি। দেখো, বাইরে দিয়ে কিন্তু এই সামনেটা দেখতে পাচ্ছ, সামনে একটা গোল একটা স্ট্রাকচার করা হয়েছে। এই যে ওপরটা দেখতে পাবে, এই যে দেখো একটা গোল স্ট্রাকচার করা হয়েছে কিন্তু। আর দু সাইড যদি দেখি, তো দু সাইড দিয়ে কিন্তু এইভাবে আর কি বাড়ানো। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু এই সাইডেও বাড়ানো এবং ওই সাইডেও কিন্তু সেমভাবে বাড়ানো। আর এখানে মাঝখানে যেটা, এইটা হচ্ছে তোমার প্রতিমা থাকবে এইখানটাতে একদম। তো এই যে পুজোটা, এই পুজোটা আমি প্রথম বছর কভার করেছিলাম, যে বছর কিনা এরা করেছিল ভাগের মা, মনে পড়েছে, ভাগের মা করেছিল, এবং বেশ সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল। সেটা বাংলাদেশ ভারতের যে ভাগ, সেই সময়কার একটা চিত্র ফুটিয়ে তুলেছিল, বেশ ভালো হয়েছিল থিম। তারপরে পরের বছর কি করেছে আমি ভুলে গেছি, নিজে এসেছিলাম যদিও। তো চলো দেখি এবার থিমটা কি জানাচ্ছি। দেখো, প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্রের পাশে যে গণেশ পুজোটা হচ্ছিল, জাস্ট একটু ঠাকুরটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, এই যে কত সুন্দর একটা ঠাকুর করেছে, দেখো এরা। আর যদি এদের দুর্গাপুজোর থিমটার কথা বলি, তাহলে কিন্তু থিম হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্নের ফেরিওয়ালা অর্থাৎ যে সকল ফেরিওয়ালারা এইভাবে পাড়ায় পাড়ায় ঘুরে, অঞ্চলে অঞ্চলে ঘুরে তোমাদেরকে জিনিসপত্র বিক্রি করে, সেই সব ফেরিওয়ালাদের কাহিনী কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে এই প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্রে। প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্রকে পেছনে রেখে ওর সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তা ধরে কিন্তু এবার এগিয়ে চলেছি। দেখো, দুই পায়ে এগিয়েই কিন্তু এখানে এসে মিশে যাবে এই রোডটা রামনগর রোডের সাথে। এই যে দেখতে পাচ্ছ রামনগর রোড, এই যে এদিকে চলে গেছে। আর এটা কিন্তু এসছে যশোর রোড থেকে। তো আমি বাঁদিকে যাবো এবার যশোর রোডের দিকে। আর যশোর রোডের দিকে কিন্তু অনেকগুলো পুজো রয়েছে, আর মেন যে পুজোগুলো সেগুলো কিন্তু যশোর রোডের ওপরেই রয়েছে। তো চলো দেখি এবার যাওয়া যাক। আর যেতে কিন্তু 12 পল্লী পড়বে, আমি দেখিয়ে দিচ্ছি। ডান দিকে এই হচ্ছে 12 পল্লী। বলে রাখি, এখানে কিন্তু রয়েছে এই বনগাঁর সব থেকে উঁচু মহাদেবের মূর্তি দেখতে পাবে। আর এখানে কিন্তু একটা লোকনাথ মন্দির রয়েছে, সেই লোকনাথ মন্দিরে অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই আর কি, শেষ হয়ে গেছে আর কি। আর একটা কথা বলে রাখি, এই হচ্ছে 12 পল্লী স্পোর্টিং ক্লাব, এদেরও কিন্তু একটা পুজো হয়। তো যাই হোক, এবার এগিয়ে যাব আমি একদম সোজা যশোর রোডের দিকে। এবং বলে রাখি যে যেখান দিয়ে আমি বেরোলাম, ওখান দিয়ে কিন্তু যশোর রোড অবধি 500 মিটারের মতো। তো দেখো, আমি কিন্তু রামনগর রোড ধরে কিন্তু চলে এলাম এই যশোর রোডের ওপরে। এবং বলে রাখি, একদম সোজা যেটা চলে গেছে না, এই গলিটার মধ্যে রয়েছে কিন্তু গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। আর ওখান থেকে বেরিয়ে আমি চলে যাবো কিন্তু এই দিকটাতে, অর্থাৎ এই যে বাঁ দিকে, মানে বেরিয়ে বাঁ দিকে যাবো। তো চলো দেখি, আমি প্রথমে যাই গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব।
দেখতে দেখতে চলে এলাম জিবিএস ক্লাব, অর্থাৎ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তাদের কিন্তু 77তম বর্ষে পড়েছে এবছরের পুজো, আর এই হচ্ছে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ। চলো দেখি এবার কি থিম কি না সব কিছু জানাচ্ছি। আর এই যে সামনে থেকে দেখতে পাচ্ছ, ওয়াও হোয়াট আ সিন। তো সামনে থেকে দেখতে পাচ্ছ যে এদের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু মোটামুটি বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং এটা মহাদেবের ওপরে কিন্তু হচ্ছে পুরো থিমটা। আমি জানাচ্ছি তোমাদেরকে যে কী থিম কী না। আর এদিকে কিন্তু বৃষ্টি আসতে চলেছে, ওয়েদারটা দেখো অসাধারণ সুন্দর। দেখো এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু এবছর থিম হতে চলেছে। 3টে মন্দির, একটাতে থাকবে হচ্ছে মাঝখানে আদিযোগী, এবং দুপাশে কিন্তু একটা কেদারনাথ এবং একটা বদ্রীনাথ। তো এখানে কিন্তু যে এই প্যান্ডেলটাই, পুরো প্যান্ডেলটা যিনি তৈরি করছেন সেই কাকুকে পেয়ে গেছি, যে প্রধান মিস্ত্রি। কাকু তোমার নামটা একটু বলো। আমার নাম কার্তিক অধিকারী। আচ্ছা, তো এই থিমটা সম্বন্ধে একটু বলো যে কী কী হচ্ছে আর কি। ওই আদিযোগী, কেদারনাথ, বদ্রীনাথ এই 3টে মন্দির একসাথে তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর এখানে যে কাজটা হবে মোটামুটি যে দেখতে পাচ্ছি যে বাঁশের কাজ হয়ে গেছে, এছাড়া আর এমনি কিসের কাজ হবে বাইরে? এখানে মোটামুটি ওই পাহাড় টাইপের হবে, পাহাড়ের মতো হবে, পাহাড়ের পরে মন্দির সেরকম আচ্ছা। দেখানো হবে। আর মানে কি কাঁচের কাজ থাকছে নাকি কাপড়ের কাজ থাকছে? এই কাপড়ের কাজটা থাকবে না, সবই প্লাইয়ের কাজ হবে বাইরে। আচ্ছা আর কাপড়ের কাজ থাকবে সামান্য এই জায়গাটায়, এই মাথার পরে। আচ্ছা। আর সবই পাহাড় মতো হবে। আর পাহাড়ের উপরে যে মানে সাধনা করলো শিব, সেই জায়গা সেরকম একটা পাহাড় তৈরি হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর যে আদিযোগী যেটা হবে সেটা কি মানে ফাইবার বা সেটা বাইরে কি তৈরি হচ্ছে? হ্যাঁ, সেটা তৈরি আছে, গত বর্কের মাল তৈরি আছে, ওটা একটু রিভাইভ করে লাগাই দেবো। ওটা কি ফাইবারের? না, থার্মোকলের। থার্মোকলের। আচ্ছা আচ্ছা। আর মোটামুটিভাবে কাজ শেষ হবে কবে? মহলার আগে ছেড়ে দিতে হবে, কেননা মহলার আগে না ছাড়লে মহলাতে ওদের উদ্বোধন আছে। মহলায়? আচ্ছা আচ্ছা। তো দেখতে পেলে যে উনি যেটা বললেন যে একটা পাহাড় মতো করা হবে। দেখো আমার পাশে এই দিকটাতে যদি দেখাই, তো এখানে কিন্তু কেদারনাথ একটা হবে, আর একটা হবে হচ্ছে বদ্রীনাথ। কাকু আর একটা কথা বলবো যে আদিযোগী যেটা, সেটা হাইটটা মোটামুটি কতটা হতে পারে? এটা মানে ওইখান থেকে যে যেখানে বাসটা দাঁড়ায় আছে, এই যে ছেলেটা দাঁড়ায় আছে, আচ্ছা, এর মাথার উপর থেকে হ্যাঁ ওটা হবে 30 ফুট। আচ্ছা, মানে উনি যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে 30 ফুট হবে? হ্যাঁ, ওইটাই মহাদেবের ঈদে আসবে, মূর্তিতে আসবে। আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি 100 ফুটের কাছে সব মিলিয়ে চলে যাবে নিচে থেকে। এইটা থাকবে মহাদেবের, ওই যে দাঁড়ায় আছে ওই জায়গায় থাকবে মহাদেবের নিচের অংশটা। আচ্ছা আচ্ছা। তারপর এখান থেকে ওইটুকু থাকবে ওর উপরে, আর ওইখান থেকে 10 ফুট উপরে। আচ্ছা, বুঝতে পেরেছি। সব মিলিয়ে কিন্তু কাজকর্ম পুরো দমে চলছে এখন, দেখতে পাচ্ছ কান্দিপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। ঠিক আছে, তো মোটামুটিভাবে আপডেট পেয়ে গেলে কিছুটা হলেও আমি দেওয়ার চেষ্টা করলাম। এবার চলো দেখি আমি আবার যশোর রোডে ফিরে যাই, এবং ফিরে গিয়ে কিন্তু ওখান থেকে আমি তোমাদেরকে নিয়ে যাব বাটা মোড়ের দিকে, এবং তারপরে কিন্তু একের পর এক পুজো দেখতে থাকবে। এই বনগাঁ, সেই বনগাঁ কিনা এই উত্তর 24 পরগনায় যদি দুর্গা পুজোর কথা বলি, তাহলে কিন্তু অন্যতম জায়গা হচ্ছে বনগাঁ। বহুকাল ধরে এখানে পুজো হয়ে আসছে, এবং থিমের পুজোর দিক থেকে যদি দেখি উত্তর 24 পরগনা কিন্তু সেরা পুজোগুলো এই বনগাঁতে হয়, সেটা নির্দ্বিধায় বলা যায়। চলো, তো বেরোনোর আগে আমি আরেকবার একটু কনফার্ম করে নিলাম কাকুর থেকে যে এই যেটা দেখতে পাচ্ছ মানে ঢুকে ডান দিকে এইটা হচ্ছে কেদারনাথ হবে, আর বাঁ দিকে এইটা হবে হচ্ছে বদ্রীনাথ, আর মাঝখানে কিন্তু থাকবেন আদিযোগী। চলো তাহলে এবার মেন রোডের দিকে যাওয়া যাক। চলে এলাম কিন্তু আবার যশোর রোডের ওপরে। আর বলে রাখি এই হচ্ছে বনগাঁ যে বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে যদি আমি দেখি তাহলে এখানে হচ্ছে এম বাজার, আর এই ঠিক এম বাজারের পাশেই রয়েছে অভিযান সংঘের যে পুজো প্যান্ডেল সেটা। এবছর কিন্তু এই যে পুজো প্যান্ডেলটা সামনে মাথায় দেখতে পাচ্ছ, এটা কিন্তু 80তম বর্ষে পড়েছে। তো চলো দেখি এবার দেখিয়ে দেবো এবং কি থিম সেটা জানার চেষ্টা করবো। জিরাট গেলে ছাড়ে না জলযন্ত্রণা, আর বনগাঁ এলে ছাড়ে না রৌদ্রের তপ্ত যন্ত্রণা। অ্যাকচুয়ালি যখনই আমি বনগাঁতে আসি সেদিন মারাত্মক লেভেলে গরম পড়ে, আর জীবন বেরিয়ে যায় পরিক্রমা করতে, কারণ বনগাঁর পরিক্রমা করা অতটাও সোজা না। এক রাতে এই বনগাঁর সব পুজোগুলো দেখে শেষ করা যায় না, এতটা পুজো রয়েছে। তার মধ্যে তো কয়েকটা পুজো আমরা দেখাই, মানে 10টা কি 11টা এরকম, তো সেইগুলো করতে গেলেও না ওই এক রাতে ফুল পাওয়া খুব মুশকিল আছে, কারণ অনেকটা দূরে দূরে পুজো হয় এবং অনেকটা এলাকা জুড়ে পুজো হয়। তো যাই হোক, এই হচ্ছে পেছনে অভিযান ক্লাব, সেই অভিযান ক্লাবের যে পুজো দেখতে পাচ্ছ। চলো দেখি আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো এই অভিযান সংঘ
একদম কিন্তু এদের প্রত্যেক বছরের যে একটা নিয়ম সেটা হচ্ছে এই যে একটা রাস্তা চলে গেছে সামনে দিয়ে, এই রাস্তার ওপর দিয়ে কিন্তু প্যান্ডেল হয় এবং প্যান্ডেলে এক সাইড দিয়ে লোক ওঠে, এই সামনে দিয়ে লোক ওঠে, উঠে কিন্তু আবার সিঁড়ি বেয়ে নেমে ওই প্যান্ডেলের মধ্যে মানে মেন যে প্রতিমা থাকে সেখানটাতে মানুষ প্রবেশ করে। তো এই হচ্ছে নিয়ম একদম পুরো, এখানে প্রত্যেক বছর এই সেম প্যাটার্নই কিন্তু প্যান্ডেল হয়। দেখো যেটা বলছিলাম যে এখানে কিন্তু এইভাবে আর কি সিঁড়ি করা হয়, এই যে সিঁড়িটা দেখছো এটা দিয়ে কিন্তু নেমে আসবে, নেমে এসে তোমরা এই পুজো প্যান্ডেলের মধ্যে যেখানে আর কি মায়ের প্রতিমা থাকবে সেটা দেখতে পাবে। আর বড়সড় একটা ঝাড় কিন্তু এখানটায় করা হবে, দেখতে পাচ্ছ প্লাই দিয়ে করা হয়েছে এবং এই সাইডগুলোতেও কিন্তু প্লাইয়ের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। আর বলে রাখি যে এর যে থিম সেটা কিন্তু এখন আমার হাতে রয়েছে, এই হচ্ছে থিম। এবছর কিন্তু এইটাই কিন্তু তৈরি হতে চলেছে এই অভিযান সঙ্গের যে পুজো প্যান্ডেল সেটাতে। ও আপনাদের কাছে এটা দিয়ে দিয়েছে? আচ্ছা আচ্ছা। তো এই যে দেখতে পাচ্ছ যেটা দেখালাম ওটা বাইরের অংশটা, ঠিক আছে, আর এই ভেতরের অংশটাও কিন্তু এই প্লাইয়ের কাজকর্ম চলছে। তো এই হচ্ছে অভিযান সংঘের যে থিম, এবং প্রত্যেক বছর এদের যে স্পেশালিটি থাকে ওই যে রাস্তাটা যেটা দেখালাম ওর ওপর দিয়ে আর কি হেঁটে আসতে হয়। তো এই আর কি অভিযান সংঘ। এবার চলো এগিয়ে যাব বাটার মোড়ের দিকে। অভিযান সংঘ থেকে দুপা এগিয়ে এসে ডান দিকে একটা রাস্তা পেয়ে যাবে, এই মানে এই যে ভিভো ওপোর যে দোকানটা এখান দিয়ে পাশ দিয়ে আর কি, অর্থাৎ royalmobile.com-এর পাশ দিয়ে এখানে একটা পুজো আছে, আর সামনেই কিন্তু বাটার মোড়। তো বাটার মোড় যাওয়ার আগে আমি এই পুজোটা একটু দেখিয়ে আসি। এদের 2 বছর আগে এসেছিলাম, একটা ভালো একটা থিম করেছিল, দেখি এবছর কি করছে। দেখো যশোর রোড থেকে এই যে দত্তপাড়া রোডে জাস্ট ঢুকেই কিন্তু এখানে এই পুজোটা রয়েছে এবং এদের কিন্তু একটা ভালো একটা থিম হচ্ছে। তো চলো দেখি এই পুজোটা একটু ভেতরটা দেখিয়ে আসি। ভেতরটা বেশ ভালো কাজ হয়েছে, আমি জাস্ট এমনি একটু দেখে আসলাম। চলো তোমাদেরকে দেখাই, বেশ সুন্দর কাজ হয়েছে। 2 বছর আগেও এসেছিলাম, আগের বছরটা যদি আসা হয়নি। তো দেখো জাস্ট লুক অ্যাট দিস পেছনটা। চলো দেখি, আমি তোমাদেরকে এবার ডিটেলসে দেখাচ্ছি। দেখো এইভাবে কিন্তু যেতে হবে এবং ভেতরে কিন্তু বেশ সুন্দর কাজকর্ম হয়েছে। এখানে যদি দেখাই, যে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কাজকর্ম হয়েছে এই তার জালি দিয়ে আর হচ্ছে তোমার প্লাই দিয়ে, বেশ ভালো কাজ হয়েছে। এখানে আবার কিছুটা কাপড়ের কাজ, কালো কাপড়। আর যদি আমি ভেতরটাতে ঢুকি তো এখানে কিন্তু রং টং করা হচ্ছে আপাতত এবং খড়টর সব রয়েছে। তো থিমটা কী সে সম্বন্ধে আমি জানার চেষ্টা করছি, কেউ নেই যদিও এখানে, তবে আমি তোমাদেরকে একটু জাস্ট দেখাবো যে ভেতরটা দেখো কতটা সুন্দর লাগছে। দেখো ওপরটা কিন্তু এই যে লাল, এইখানগুলোতে দেখো যে লাল কালার করা হয়েছে এখানে। এই যে এই পাশটাতে যদি দেখি তো এই যে খড়গুলো রয়েছে এই খড়গুলোকে কিন্তু এই ওপরে সেট করা হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে এইখানে কিন্তু এই খড়গুলোকে সেট করা হচ্ছে দেখো। তবে এই যে থিমটা এটা কোথাও তো একটা হয়েছিল, আমার অতটা খেয়াল নেই, যদি তোমরা জানো তাহলে অবশ্যই জানিও যে এই থিমটার নাম কি এবং কোথায় হয়েছিল। দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু ওপরে সেট করা হবে, ঠিক আছে। তো সব মিলিয়ে কিন্তু কাজকর্ম এখন পুরো দমে চলছে ভেতরটাতে। বাটা মোড় যেতেই কিন্তু এই দত্তপাড়া রোডের ওপরে এই পুজোটা, এবং এই পুজোটা কিন্তু মিস আউট করবে না। পুজোর সময় যদিও লাইটিং থাকে, তো সেই হিসাবে তোমরা চলে আসতে পারো। এটা ডান দিকে পড়বে রাস্তার, আমি যেভাবে দেখালাম আর কি, একটুখানি জাস্ট 2 মিনিট ঢুকেই কিন্তু এই পুজোটা দেখে আবার বাটার মোড়ের দিকে চলে যেতে পারো। তো চলো দেখি যাওয়া যাক। দেখতে দেখতে কিন্তু চলে এলাম এই যে বাটার মোড়ে। এবার বলে রাখি বাটার মোড় থেকে একটা রাস্তা কিন্তু বাঁদিকে গেছে আর একটা রাস্তা গেছে সোজা ইছামতি নদীর ওপর দিয়ে। তো সেই ব্রিজ পার করে কিন্তু আমি এবার সোজা চলে যাব ইছামতি নদীর ওই পাশটা। এখন আমি এই ইছামতি নদীর ওপরে ব্রিজটা পার করছি। আর বলে রাখি এই হচ্ছে সেই যে ইছামতি নদী, যে ইছামতি নদীটা কিনা টাঁকিতে মানে হাসনাবাদের দিকে যখন গেছে তখন কিন্তু বিশাল রূপ ধারণ করেছে। টাঁকিতে যাওয়ার পরে কিন্তু এই ইছামতি নদীটাই ভারত বাংলাদেশের বর্ডার রূপে কাজ করে। তো চলো দেখি এবার যাব ওইদিকে এগিয়ে, এবং ওই পাশে কয়েকটা পুজো রয়েছে সেটা এবার দেখাবো। ওভারব্রিজটা ক্রস করলেই এখানে হচ্ছে শিমুলতলা, এই যে দেখতে পাবে। আমি একদম ব্রিজের শেষ প্রান্তে আছি, আর এই শিমুলতলা থেকে ডান দিকে চলে গেছে আয়রন গেট। তো সেই আয়রন গেটের পুজো প্যান্ডেলটা দেখাবো এবার নেক্সট। চলো দেখি যাওয়া যাক আয়রন গেটে। তো মেন রোড থেকে কিন্তু 100 মিটারের মধ্যেই পড়বে হচ্ছে এখানে এই আয়রন গেটের যে পুজো প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ। চলো দেখি এবার এদের থিম কী হচ্ছে এবং সব কিছু দেখাচ্ছি। তো দেখো প্যান্ডেল কিন্তু মাঠে তৈরি হচ্ছে। আমি আর একটা জিনিস দেখাবো, এখানে যে ওয়ার্কশপটা রয়েছে এই ওয়ার্কশপের মধ্যে কিন্তু পুরো দমে কাজকর্ম চলছে, এই দাদারা কাজকর্ম করছে। আর এদের যে থিমটা সেটা হচ্ছে এইটা আমার হাতে রয়েছে, থাইল্যান্ডের একটা বুদ্ধ মন্দির। আর বলে রাখি যে এখানে যেসব কাজকর্মগুলো হচ্ছে, এই যে ওপরের কাজ হবে, এটা এই প্লাই দিয়ে তৈরি হচ্ছে। এখানে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সব ওই পিলার রূপে আর কি কাজ করবে। তো এই দেখতে পাচ্ছ, তো এই সবগুলো কিন্তু সব খাটানো হবে ওখানে বিভিন্ন জায়গাতে। এইখানে যদি দেখি তো এখানটাতেও কিন্তু প্রচুর প্লাইয়ের কাজ, সব মানে এই পুরো ওয়ার্কশপটা জুড়েই কিন্তু কাজকর্ম চলছে। আমি ভেতরটাতে এই জন্য এলাম যে দেখানোর জন্য যে কতটা বড় এরিয়া জুড়ে
আর কি এর ভেতরের যে কাজকর্মগুলো সেগুলো হচ্ছে। আর বাইরে অনেকটা বড় রূপে কিন্তু এর বাঁশের স্ট্রাকচারটা হয়েছে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে আমি দেখাই যে এখানে দেখো কতটা জায়গা জুড়ে কাজকর্ম চলছে। আর এইদিকে যদি দেখি তো এইদিকে কিন্তু একটা গম্বুজ হবে, আর মেন যে স্ট্রাকচার এখানে দুদিকে দুটো গম্বুজ হবে, আর ওপরে একটা, আর ওই পাশে আর একটা, মানে টোটাল 5টা কিন্তু গম্বুজ হতে চলেছে এখানটাতে, এবং বিশাল বড় লাগছে। আমি একটু তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সেই আয়রন গেট স্পোর্টিং ক্লাব। সেই আয়রন গেট স্পোর্টিং ক্লাবের যে দুর্গাপুজো প্যান্ডেল, প্রত্যেক বছর কিন্তু এদের বাজেটটা কিন্তু অনেকটাই থাকে, এবং এই বড় যে গ্রাউন্ডটা রয়েছে এই বড় গ্রাউন্ডটা জুড়ে কিন্তু কাজকর্ম হয় প্রত্যেক বছরই। বেশ ভালো একটা থিম হয়, মানে মন্দিরের মধ্যেই থাকে। এবছর কিন্তু বুদ্ধ মন্দির হতে চলেছে। এই যে দেখতে পাচ্ছ সামনেটা থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কতটা সুন্দর লাগছে, দেখো এই প্যান্ডেলটা, এবং এর যে স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে কিন্তু উঠেছে আর কি। মোটামুটি 100 ফুটের কাছাকাছি কিন্তু এর হাইট হয়েছে সামনে দিয়ে যদি দেখাই, এবং চওড়াটা যদি দেখি তা সেটাও কিন্তু ওই 100 ফুটের কাছাকাছি হয়েছে, মানে বেশি ছাড়া কম হবে না। তো বেশ সুন্দর লাগছে কিন্তু, আর এটা যখন কাজকর্ম হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগবে। তো এই যে দেখো ভেতরে চলে এলাম কিন্তু, আর ভেতরেও কিন্তু প্লাইয়ের কাজকর্ম চলছে। এই ওপর দিকটা যদি দেখাই, এখানে দেখো এই যে স্ট্রাকচারগুলো দেখো কি সুন্দরভাবে প্লাইয়ের কাজ হয়েছে, এবং প্লাইয়ের কাজকর্ম কিন্তু পুরো ভেতর জুড়ে চলছে। আর এখানটায় এইগুলো কিন্তু ডিজাইন করা হচ্ছে এবং সেট করা হবে। তো সব মিলিয়ে কিন্তু আয়রন গেটের যে পুজোটা সেটা কিন্তু পুরো দমে চলছে, এবং মোটামুটিভাবে কিন্তু মহালয়ার আশপাশে এদের কাজকর্ম শেষ হয়ে যাবে। এক্স্যাক্ট উদ্বোধন কবে সেটা আমি বলতে পারবো না, তবে ওই তৃতীয়ার দিকে তোমরা যদি আসো, মানে তৃতীয়ার পরে আসবে, কারণ এইসব জায়গাগুলোতে, এই বনগাঁ বা জেলার পুজোগুলোতে এই চতুর্থী পঞ্চমী এইসবে আসলে কি হয়, সব পুজোগুলো দেখা যায়। নইলে ওই দুটো একটা উদ্বোধন হবে, বাকিগুলো উদ্বোধন হবে না, ওই ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। তো সব পুজো উদ্বোধন পেতে গেলে এইসব জেলার পুজোগুলোতে সবসময় আমি রেকমেন্ড করবো যে পঞ্চমী বা চতুর্থীতে আসো। চতুর্থী কি পঞ্চমী তার আগে এসো না, যে কোনো জেলার পুজোতে বলছি। দেখো তো এই ফ্লাইওভার থেকে নেমে কিন্তু আমি ডান দিকে চলে গেছিলাম আয়রন গেটে, আর এখান দিয়ে এসে যদি আমি ডান দিক থেকে বেরিয়ে এসেই কিন্তু বাঁ দিকে এই রাস্তাটা চলে গেছে সোজা এই ক্লক টাওয়ারের দিকে। তো চলো, এখানে কয়েকটা পুজো রয়েছে আমি এবার দেখাবো, এবং সামনে কিন্তু সোজা এগিয়ে চলোও রয়েছে, সেগুলো দেখাচ্ছি। এখানে এসে কিন্তু পরপর দুটো পুজো হয়। এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে একটা পুজো হয়, আর এটা থেকে বেরিয়ে, মানে এর এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়েই আর একটা পুজোর এন্ট্রি পয়েন্ট চলে আসে। এই দেখো এই ছোটো করে পুজো একদম দেখতে পাচ্ছি, একদম ছোটোখাটো একটা পুজো হচ্ছে এখানে। আমি জানি না এর থিম কী। তো দেখো আমি এই 15পল্লী যুবগোষ্ঠী যে পুজো প্যান্ডেল তার মধ্যে আছি, এবং এখানে যে এই পুজো প্যান্ডেলের যে দায়িত্বে রয়েছে দাদার সাথে একটু কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার, তোমার নামটা একটু বলবো। আমার নাম রাজ। আচ্ছা, তো তোমাদের এই প্যান্ডেলের থিমটা কী হচ্ছে এবছর? এবছর যে পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে মায়া। আচ্ছা, তো এই থিমটা সম্বন্ধে একটু বলো। থিম সম্পর্কে বলতে আবহাওয়া এখানে যে পরিবেশটা তৈরি হচ্ছে, সেই পরিবেশটা একটা সম্পূর্ণ নতুন কিছু কারিগরি রাখছি, এবং বনগাঁর মানুষের কাছে এটাই উপস্থাপনা রাখবো যে এবার মানুষ এই ক্লাবটার যে পুজোটা আমি রাখছি, যে নতুনভাবে কিছু পুজোটাকে দেখুক, মাকে নতুনভাবে সাজতে চাই। সামনে কিছু আমাদের থার্মোকলের কাজ থাকছে, আচ্ছা, এবং বিভিন্ন ওড়না, বাঁশের টেক্সচার এবং বিভিন্ন ফাড়ের কাজ থাকছে, এবং পেপার রোলের কাজ থাকছে। সম্পূর্ণটা নতুন পরিকল্পনার উপরে কাজটা রাখছি। আচ্ছা, মানে তুমি তো একটা আর্টিস্ট। হ্যাঁ, আমি দেখে মনে হচ্ছিল তোমার সেইভাবে কাজ করছি। মানে পুরোটা একটা তোমার একটা মস্তিষ্ক প্রস্তুত এটা। হ্যাঁ একদম। আচ্ছা, তো অভিনন্দন রইল দাদা, পুজোর সময় আসার চেষ্টা করবো, অবশ্যই দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। ঠিক আছে, তো চলো দেখি এবার নেক্সট প্যান্ডেলে যাই। এটা থেকে বেরিয়ে আমি বলে রাখি, এই ঢুকলাম এখান দিয়ে, এবং এই ঢুকে প্রতিমাটা দেখবে, আর ঠিক আমার পেছনে এই গেটটা দিয়ে এটা এর এক্সিট পয়েন্ট, আর বেরিয়েই কিন্তু আরেকটা পুজো। চলো দেখি, ওটা দেখাচ্ছি। যেটা বলছিলাম, দেখো ওই যে পুজো প্যান্ডেল, আর এখান থেকে বেরিয়েই এই পুজো প্যান্ডেল, একদম পুরো মানে 10 মিটারের মধ্যে আর কি এই পুজো প্যান্ডেল, পরপর দুখানা। তো এদের যে কাজকর্ম সেটাও কিন্তু চলছে। এটা কিন্তু ওই অটো স্ট্যান্ড, মানে টোটো স্ট্যান্ডের ওপরেই হয় কিন্তু এই পুজো প্যান্ডেলটা। এই যে এদের মোটামুটিভাবে এইটা এন্ট্রি পয়েন্ট হতে পারে, এবং দুটো আর কি স্টেপে, এই ধাপে আর কি পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে, ওদিকে একটা আর এদিকে একটা। তো যাই হোক, আমি এবার এখান দিয়ে বেরিয়ে যাবো। সামনে হচ্ছে ঘড়িমোড়, সেই ঘড়িমোড়ের দিকে যাব, এবং ঘড়িমোড় ক্রস করে কিন্তু রয়েছে এগিয়ে চলো। সেই এগিয়ে যাব আমি এবার সোজা। দেখো ঘড়িমোড় থেকে কিন্তু সোজা যাব, তার আগে বলে রাখি, এই আমি যেদিক থেকে এলাম এদিক থেকে এসে যদি বাঁ দিকে ঢোকো
তাহলে আমি এগিয়ে চলো থেকে এসে যেদিকে যাব সেই দিকটা পড়ে, মানে আমি ওই দিকে সোজা যাচ্ছি, এসে কিন্তু আবার এই দিকে যাব, ঠিক আছে? তো চলো দেখি এবার যাই প্রথমে এগিয়ে চলোতে। পেছনে এটাকে ঘড়ি মোড় বা মতিগঞ্জ চৌমাথা মোড়ও কিন্তু বলা হয়। তো এখান থেকে মোটামুটিভাবে ওই 200 মিটারের মতো হাঁটতে হবে। এটা কিন্তু এগিয়ে চলো একটা পেট্রোল পাম্পের ওখানে। দেখো যে রোড দিয়ে এগিয়ে আসছিলাম এটা হচ্ছে বাগদা রোড, এবং এই সামনে আমি বলি এটা হচ্ছে এইচপি পেট্রোল পাম্প। আর এই এইচপি পেট্রোল পাম্পের এখানেই কিন্তু এই পুজোটা হয়, এগিয়ে চলো ক্লাব। এই যে দেখতে পাচ্ছ তাদের যে পুজো প্যান্ডেল সামনে কিন্তু হচ্ছে। চলো আমি প্যান্ডেলের সামনে যাচ্ছি এবং কী থিম সেটাও জানাচ্ছি। তো এই যে পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এগিয়ে চলো ক্লাবের যে পুজো প্যান্ডেল, সেই প্যান্ডেল, এবং এটা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই পুজো প্যান্ডেলটা হচ্ছে প্রত্যেক বছর। কিন্তু এখানে এই বাগদা রোডের ওপরে সবথেকে বড় পুজো কিন্তু এটা। এবং যেটা বলছিলাম যে এই পুজোটা কিন্তু ঘড়িমোড় থেকে এই বাগদা রোড ধরে হেঁটে আসতে হয় 200 থেকে 250 মিটারের মধ্যে পড়ে। বেশ বড় সড়ো করে কিন্তু এই পুজোটা হয় এবং এদের লাইটিংও বেশ সুন্দর হয়। ডিজনিল্যান্ড থেকে শুরু করে আরও অনেক কাজকর্ম করেছিল বিগত বছরগুলোতে। তো দেখি এবার এবছর এদের থিম কী এবং কি কি হচ্ছে, চলো। তো এই প্যান্ডেলের বিশালতা দেখে এবং এই প্যান্ডেলটা মানে যে সৌন্দর্য দেখে আমার সেই পুরনো মানে 2 বছর আগে রথতলাতে অনুষ্ঠিত সেই প্যান্ডেলের কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে নীলকণ্ঠ ধাম স্বামীনারায়ণ মন্দির। সেইটাই কিন্তু এবছরের থিম হতে চলেছে এগিয়ে চলো 60তম বর্ষে। এবং দেখো এরা কোনো জিনিস কিন্তু তুলে এনে বসাচ্ছে না, একদম প্রপারলি কিন্তু বানাচ্ছে। এখানে এই যে এখানে কিন্তু সেই যে জল যেটা সামনে মাথায় ছিল আর কি নীলকণ্ঠ ধামের সামনে, সেইটাকে কিন্তু করা হচ্ছে এখানটাতে, ফোয়ারাও হবে। এবং চারিদিক থেকে কিন্তু এই যে স্টেজ মতো যেগুলো করা হয়েছে এগুলো কিন্তু হচ্ছে সব এক একটা করে শিব মন্দির, যেটা কিনা ওই নীলকণ্ঠ ধামে রয়েছে। তো সেই শিব মন্দিরগুলোকে কিন্তু এই সাইড দিয়ে এবং আমার পেছনে ওই সাইড দিয়ে ওগুলোতেও কিন্তু করা হচ্ছে। আর প্রধান যে মন্দির স্বামীনারায়ণ মন্দির কিন্তু এটা হতে চলেছে। আর এর এন্ট্রি পয়েন্ট ঠিক একইভাবেই কিন্তু সামনে দিয়ে হতে চলেছে। এই যে দুদিক থেকে দেখো 3টে গেট টোটাল, যেমন আর কি রথতলাতে 2 বছর আগে যে পুজো প্যান্ডেলটা দেখেছিলে পুরো সেম টু সেম কিন্তু এবছর এখানটাতে হতে চলেছে। দেখো একটা গেট এবং একটা গেট। তো এর যে বাইরের অংশটা পুরোটাই কিন্তু ফাইবারের কাজ হবে। এই যে মন্দিরের বাইরে যতটা যা কাজ হবে। এবার চলো একটু ভেতর থেকে একটু ঘুরে আসি। তো নীলকণ্ঠ ধামে কিন্তু বলে রাখি যে এইরকম 2টো ভেতরের গেটও রয়েছে, এখান দিয়ে একটা ওই পাশ দিয়ে একটা। তো এরকম সিঁড়ি বেয়ে কিন্তু ওপরের দিকে যাবে, গিয়ে তারপর তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। এইভাবে ভেতরে ঢুকে এই যে দেখতে পাচ্ছ, চলো দেখি আমি একটু যাই ভেতরে। ঠিক ওইভাবে কিন্তু ওই পাশ দিয়েও আসতে পারবে, এসে এইভাবে ঢুকবে। ঢুকে যে প্রধান মণ্ডপ সেই মণ্ডপ কিন্তু সামনে, এবং সেখানে কিন্তু মায়ের প্রতিমা থাকবে। তো এই যে পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে, তো যারা আর কি পুজো প্যান্ডেলের দায়িত্বে আছে তাদের সাথে একটু কথা বলে নেব। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, তো আপনাদের এই পুজো প্যান্ডেল স্বামীনারায়ণ মন্দির 60তম বর্ষে হচ্ছে এবছর। তো এর যে ভাবনাটা এটা আপনাদের মানে কোথা দিয়ে এলো আর কি? সর্বপ্রথম আপনাদের চ্যানেলের মাধ্যমে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আগাম সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষকে জানাই। সবাই সুস্থ ভালো থাকার কামনা করি। যেদিন আমাদের ঠাকুর বিসর্জন হবে তারপরের দিন থেকে আমাদের মাথায় চলে আসে আমরা এর পরের বছর কী পুজো করব, বা এই প্যান্ডেল কারে দিয়ে করানো হবে, ঠাকুর কি হবে, লাইট কি হবে, এটা আমরা ক্লাবের প্রত্যেকটা সদস্য মিলে আমরা ঠিক করি। এটা আমাদের ক্লাবের ঐতিহ্য। এবার এই ক্লাব এগিয়ে চলো সংঘ 3 নম্বর টালিখোলা বনগাঁর মানুষের আবেগের পুজো। সারা বছর মানুষ তাকিয়ে থাকে এগিয়ে চলো সংঘের দিকে। আমাদের হারিয়ে যাওয়া লোকসঙ্গীত বাউল মেলা আমাদের এখানে হয় 60তম বর্ষ ধরে। বাইরে টোটাল কাজ হবে হচ্ছে ফোমের কাজ হবে, সানপ্যাক এবং প্লাইয়ের বোর্ডের উপরে ফোমের কাজ, তার উপরে রং থাকবে। আর ভিতরে দেখতে যাচ্ছেন টোটাল কাচের কাজ হয়েছে, কাচের কাজ দিয়ে কাচের পুঁতি আছে, টোটাল কাজ কেটে 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 ভিতরে ছোট ছোট করে টুকরো করে বসানো আছে। টোটাল ভিতরে একটা অভিনব কাজ, মানুষ ভিতরে ঢুকলে চমক লেগে যাবে। আপনারা দেখছেন আমাদের যে গলিটা আছে, মানুষ ওখানে থাকছে, প্রথমে একটা গেট থাকবে, তারপরে বেরোবে, 4টে শিবলিঙ্গ দর্শন করবে, 4টে 8টা দর্শন করার পরে তারপরে গার্ডেন থাকবে। গার্ডেন থেকে প্রথমে ঠাকুর দেখতে, ঠাকুর সিঁড়ি দিয়ে উঠবে, উঠে 2 সাইড দিয়ে লোক আসার পরে একটা বড় লন থাকছে। সেই লনের ভিতর দিয়ে মিনিমাম 40 ফুটের একটা লন থাকছে। সেই 40 ফুটের লন দেখতে সেখানেও বিভিন্ন কাজ থাকবে। কাজ ওইটা দেখার পরে তারপরে মানুষ এসে মাকে দর্শন করতে পারবে।
আচ্ছা, তো এবার এই যে আপনাদের উদ্বোধনটা কবে রেখেছে? আমাদের উদ্বোধনের দ্বিতীয়া কি তৃতীয়াতে হয়। তো এগিয়ে চলো যে ক্লাব, সেই এগিয়ে চলো ক্লাবের যে পুজো প্যান্ডেল, তাদের যে ভাবনা, সব কিছু শুনলে। তো এবার চলো আমি সোজা আবার কিন্তু ঘড়ি মোড়ে ফিরে যাব এখান থেকে, এবং তারপরে বাদ বাকি যে পুজোগুলো ওখান থেকে দেখাতে থাকবো। তো এগিয়ে চলো থেকে আমিও এগিয়ে এলাম আবার, এবং এই যে চলে এলাম ঘড়ি মোড়, এবং ঘড়ি মোড় থেকে এবার ডান দিক নেব। ডান দিক নিয়ে ইছামতি ব্রিজ ক্রস করব। বলে রাখি, আমি একটা ব্রিজ দিয়ে এসেছিলাম, এবং ওই ব্রিজ থেকে যেটা বাঁ দিকে আর একটা ব্রিজ দেখা যায়, ওই ব্রিজটা এবার ক্রস করব, করে ওই পাশে যাব। যেটা বলছিলাম, দেখো এই ব্রিজটা পার করছি, এবং আমি প্রথমে কিন্তু ওই যে সামনে যে ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে আর কি এই পাশে শিমুলতলাতে গেছিলাম। তো এটা ঘুরে আবার এই ব্রিজ দিয়ে কিন্তু পার হব। পার হয়ে এখানে কয়েকটা পুজো রয়েছে। সোজা কথা বলে রাখি, ব্যাক বেঞ্চের স্ট্রিট মানে হচ্ছে গাইডলাইন দেওয়ার লোক। তো গাইডলাইন আমার এই ভিডিওতেই পেয়ে যাবে, আমার চ্যানেলে পেয়ে যাবে, একের পর এক শহরের, একের পর এক জায়গার, একের পর এক জেলার বিভিন্ন পুজোর গাইডলাইন। তো পার হয়ে কিন্তু এখানে দেখতে পাবে যে বনগাঁ পৌরসভা, আর বনগাঁ পৌরসভার ঠিক পাশেই যে আই লাভ বনগাঁ লেখা, এইখানে রয়েছে জাগ্রত সংঘ। এখানে বিশাল জোরে মাইক চলছে, ওই জন্য আমি কথা বলতে পারছি না, জানি না কতটা কি আওয়াজ আসছে। তো এইখানে কিন্তু একটা পুজো রয়েছে, ঠিক আছে, জাগ্রত সংঘের যে পুজো, সেই প্যান্ডেলটা। এবং বাইরে থেকে কিন্তু এদের এই প্যান্ডেলটা দেখতে বেশ সুন্দর লাগে। অন্য সময় যখন আর কি এই প্যান্ডেলটা একটু এগোবে, তখন বেশ সুন্দর লাগবে। এখানে কিন্তু একটা খেলার মাঠ ছিল, সেই মাঠটার মধ্যে আর কি এই পুজোটা হয়। এই যে একদম ঠিক আই লাভ বনগাঁ লেখা, তার পেছনেই হচ্ছে এই পুজো প্যান্ডেল, জাগ্রত সংঘ। চলো দেখি এবার এগিয়ে যাব। এটা অন্যতম একটা পুজো রয়েছে একদম ঠিক এইটা পার করেই। তো জাগ্রত সংঘ থেকে এগিয়ে চলেছি, মোটামুটিভাবে 100 মিটার হাঁটলেই কিন্তু প্রতাপগড় স্পোর্টিং ক্লাব পেয়ে যাবে, এবং এটা কিন্তু চাকদা রোডের ওপরে। এর আগে ছিলাম যে এগিয়ে চলো, ওটা ছিল হচ্ছে বাগদা রোডের ওপরে, আর এটা হচ্ছে চাকদা রোডের ওপরে। এবং বনগাঁ যে হসপিটাল, সেই বনগাঁ হসপিটালের ঠিক অপোজিটেই কিন্তু পুজোটা হয়। তো চলো দেখি, দেখাচ্ছি তোমাদেরকে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। দেখো একদম রাস্তার ওপর থেকে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে পুজোটা, সেটা কতটা সুন্দর লাগছে, এবং হাইটটা মারাত্মক হয়েছে। কিন্তু চলো দেখি মাঠে যাবো এবং দেখাবো। তো দেখতে দেখতে কিন্তু চলে এলাম এই যে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। আর মারাত্মক গরম পড়েছে বাবা, আমি যেদিন বনগাঁ আসি কেন এত গরম পড়ে জানি না। তো এই বনগাঁ যে মহকুমা হাসপাতাল, সেই হাসপাতালের গেটের ঠিক অপোজিটেই কিন্তু এই পুজোটা। এবং এই যে দেখতে পাচ্ছ স্ট্রাকচার, এই কাজ হচ্ছে আর কি, এখানে যে বাঁশের কাজ সেগুলো কিন্তু চলছে। আর সাথে বলে রাখি যে এখানে কিন্তু এই থার্মোকলের কাজগুলো কিন্তু এখানটাতে চলছে, এই দাদারা সব ভেতরে করছে। এবং বিভিন্ন যেসব আর্টিস্টিক কাজকর্মগুলো সব কিন্তু এই ওয়ার্কশপের মধ্যে হচ্ছে। এছাড়া এখানে কিন্তু একটা মেলা বসে, সেই মেলারও প্রস্তুতি চলছে। এই সাইড দিয়ে যদি দেখি, তো এখানটাতে কিন্তু সেই মেলার প্রস্তুতি চলছে। এবং আগের বছরও কিন্তু কমল গান্ধার মেবি আগের বছর করেছিল, বড় সড়ো করে কিন্তু প্যান্ডেল হয়েছিল একটা এখানটাতে। তো এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরই কিন্তু তাদের পুজো প্যান্ডেলকে একটা অন্যতম লেভেলে নিয়ে যায় তাদের এই কাজের মাধ্যমে আর কি। বনগাঁর সেরা পুজো প্যান্ডেল আগেরবার আমি বলেছিলাম এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবকে। এবছর একটু টাফ কম্পিটিশন হয়ে যাবে মনে হচ্ছে এগিয়ে চলো আর এই প্রতাপগড়ের মধ্যে। আচ্ছা, এদের থিমটা কি সেটা এবার তোমাদেরকে জানি। আমি এই স্ট্রাকচারটা যদি দেখি, তো বাইরে থেকে দেখতে পাচ্ছ যে বিভিন্ন স্টেপে কিন্তু কাজকর্ম হয়েছে। এই যে যদি দেখো, এখানটায় দেখো বিভিন্ন স্টেপে কিন্তু কাজকর্ম হয়েছে। ওপরটা কিন্তু হাইটটা অনেকটা হয়েছে, মানে 100 ফুটের ওপরে কিন্তু হাইট হয়েছে একদম। আর এই চওড়াটা যদি বলি, তাও কিন্তু 100 ফুটের কাছাকাছি। তো এবার একটু ভেতরে যাব এবং গিয়ে দেখি যদি কাউকে পাই, একটু থিম ব্যাপারে শুনবো। ভেতরে কিন্তু ফুল দমে কাজকর্ম চলছে। যদি দেখাই, তো এখানে প্লাইয়ের কাজকর্ম কিন্তু চলছে ভেতরটাতে। এবং আরও একটু ভেতরে যদি যাই, তো ওখানে কিন্তু সব প্লাইয়ের কাজকর্ম ভেতরটা জুড়ে, পুরো ভেতরটা জুড়ে কিন্তু প্লাইয়ের কাজকর্ম হচ্ছে। ওপরে দেখো, ওপরে কিন্তু থার্মোকলগুলো লাগানো শুরু হয়ে গেছে। যদি ওপরটায় দেখাই, এই যে দেখো, এই ওপরে দেখো, এই যে বড় সড়ো ঝাড় হচ্ছে, এবং যে থার্মোকল সেটা কিন্তু লাগানো হচ্ছে। মানে একটা মন্দির হচ্ছে, সম্ভবত কৃষ্ণ মন্দির, আমি একটু জিজ্ঞেস করে দেখি। তো প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তাদের যে পুজো প্যান্ডেল, সেটা তো তৈরি হচ্ছে। এবং বলে রাখি, এই যে প্যান্ডেলের যে মালিক, তার সাথে এবার একটু কথা বলে নেব, থিমটা কি এবং কোথাকার থিম সেটা সম্বন্ধেও একটু জেনে নেব। দাদা নমস্কার, প্রথমত আপনার একটু নামটা একটু বলবেন। আমার নাম প্রশান্ত পাল, বাড়ি বনগাঁতে। থিম বলতে যেটা বুঝি, তার মধ্যে একটা বিষয়বস্তু থাকি। তো সেখানে কলকাতার যে থিমগুলো করেছি বা হয়, সেইগুলোর সঙ্গে এর একটা অমিল আছে। একটা সাবেকিয়ানার একটা বেস করে নিয়ে একটা মন্দিরের পার্ট তৈরি করা হচ্ছে। থিম পাওয়া যাবে একটা, কিন্তু তার মধ্যেও এটা সেই পুরনো একটা স্মৃতি তাকে অবলম্বন করে আমরা এবছর একটা বড় কাজ করার চিন্তাভাবনা নিয়েছি। সারা বিশ্ব জুড়ে যখন মানে এই শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ যে ভক্ত যে সংগঠন ইসকন ইন্টারন্যাশনাল যে সংগঠন আছে, তারা বিভিন্ন জায়গায় বড় বড় যে মন্দিরগুলো করছে, এটা কোকাপিটের একটা পার্ট।
সেখানে একটা ইস্কন মন্দির নতুন তৈরি হচ্ছে, তারই অনুকরণ আমরা করে এখানে একটা বাঁশ কাঠ দিয়ে তৈরি করার চেষ্টা করছি। কিন্তু এবছরের পুজোটার মানটা আমি একটু অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, কারণ বনগাঁর দুর্গাপুজো কিন্তু অনেক পিছিয়ে গেছে। সে তুলনায় কল্যাণী বা মানে যেটা বলবো বারাসাতের কালী পুজো, কল্যাণীর দুর্গাপুজো, কলকাতার বিশ্বমানের পুজো, সেগুলোর পিছনে যেমন বনগাঁর একটা অবদান ছিল একটা সময়, সেটা কিন্তু এগোতে পারিনি। তো এবছর বনগাঁর ছেলে হয়ে একটা দায়িত্ব নিয়েছি যে আমরা ছোট হলেও আমরা একটা দাগ কাটার চেষ্টা করছি, যে বনগাঁতে কল্যাণীর মতো ভিড় না হলেও কিছু মানুষ আসুক, আশাটাকে মানে মহালয়ের দিনই আমাদের উদ্বোধনটা আমরা করে নেব, সে আশা নিয়েই কাজ করছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন রইল এই পুরো কর্মকাণ্ডের জন্য। এবং আশা করছি এবার আপনি যে কথাটা বলেছেন যে বনগাঁ অনেকটা হয়তো বা পিছিয়ে গেছিলো, সেই পুরনো খেতাব যাতে ফিরে পায় সেই আশা রাখবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা আসুন, ওর মাধ্যমে যারাই শুনছেন, যারাই দেখছেন, এবছর প্রতাপগড়ে একবার ঘুরে যান, তাহলে এটুকু আমরা হয়তো দিতে পারবো। চেষ্টা করছি যে পুজোটাকে পুজোর মতো করে দিতে পারবো। সেই 90 দশকের বনগাঁ দুর্গাপুজোর যে দাপট, সেটা ফিরিয়ে আনার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদা। তো এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, সেই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল থেকে কিন্তু আমি বেরিয়ে সোজা চলে যাব এবার বনগাঁ স্টেশনে। আর একটাই আশা রেখে যাব যে প্রতাপগড় নয়, বনগাঁ যেন তার হারানো অতীত ফিরে পায়, সেই হারানো মর্যাদা ফিরে পায়। যদিও মর্যাদা হানি হয়নি, তবে হ্যাঁ, সেই যে দাপট, সেই দাপট যেন ফিরে পায়। বনগাঁ যেন আবার তার আগের রূপে ফিরে আসে। সেই বনগাঁর দুর্গাপুজো মানেই যেটা, যে জেলার মধ্যে শ্রেষ্ঠ দুর্গাপুজো, সেটার খেতাব যেন আবারও ফিরে পায়। এই আশা রেখে আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। আর একটা কথা বলে রাখি, ব্যাকবেঞ্চার স্ট্রিট মানেই পরিক্রমা, এটা যেন ভুলো না। বিগত 4 বছর ধরে, এখন হয়তো নতুন অনেক ইউটিউবাররা এসছে, অনেকে হয়তো অনুকরণও করছে, কিন্তু এই ব্যাকবেঞ্চার স্ট্রিটই একমাত্র চ্যানেল ছিল যে কিনা পায়ে হেঁটে পরিক্রমা দিত। আর অনেকে ছিল যারা বাড়ি বসে পরিক্রমা দিত লোকের ভিডিও নিয়ে। ঠিক আছে, তো এই ব্যাকবেঞ্চার স্ট্রিটকে ফলো করে অবশ্যই রেখো, যাতে এরকম অনেক দুর্গাপুজোর ভিডিও থেকে শুরু করে বিভিন্ন পুজোর যেসব পায়ে হেঁটে পরিক্রমা এই ব্যাকবেঞ্চার স্ট্রিটেই দেখতে পাবে। একসাথে অনেক পুজো দেখতে গেলে ব্যাকবেঞ্চার স্ট্রিটকে সাবস্ক্রাইব করে তো অবশ্যই রাখতে হবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল। টাটা।